নমস্কার বন্ধুরা, পৌরাণিক কথামালা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, পুরো ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে সাবস্ক্রাইব করে দেবেন। রাক্ষসগণের সাথে নরগণ বা দেবগণের বিবাহ বিষয়ে আলোচনা করতে গেলে ধর্ম, সংস্কৃতি, পুরাণ এবং সাহিত্যকে ভিত্তি করে বিভিন্ন দৃষ্টিভঙ্গি বিশ্লেষণ করতে হবে। ভারতীয় উপমহাদেশের পৌরাণিক কাহিনী ও লোকাচারে এই বিষয়টির গুরুত্ব রয়েছে। এখানে বিষয়টি বিশদভাবে আলোচনা করা হলো। পৌরাণিক প্রেক্ষাপট। ভারতীয় পুরাণে দেবতা, রাক্ষস এবং মানুষের সম্পর্ক জটিল এবং বহুস্তরীয়। দেবতা এবং রাক্ষসগণ প্রায়শই প্রতিদ্বন্দ্বী, কিন্তু বিভিন্ন কাহিনীতে এদের মধ্যে বিবাহ ও সামাজিক বন্ধনের উল্লেখ পাওয়া যায়। দেবতা ও রাক্ষসের সম্পর্ক। দেবতা ও রাক্ষসগণ একই আদি পিতা কাশ্যপ মুনির পুত্র। কাশ্যপ ও তার স্ত্রীদের মধ্যে দিয়ে দেবতা, রাক্ষস এবং অন্যান্য জাতির সৃষ্টি হয়। এই প্রাকৃতিক আত্মীয়তার কারণেই দেবতা ও রাক্ষসগণের মধ্যে সম্পর্ক কেবল শত্রুতায় সীমাবদ্ধ নয়। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি শ্রীমদ্ ভাগবত পুরাণ ও মহাভারত। দেবরাজ ইন্দ্র এবং দিতির মধ্যকার সম্পর্ক দিতির পুত্রদের সঙ্গে ইন্দ্রের দ্বন্দ্বের মূল কারণ। তবে এই সম্পর্কের মধ্যেও আত্মীয়তার ছায়া লক্ষ্য করা যায়। 2. হিরণ্যকশিপু ও প্রহ্লাদ। হিরণ্যকশিপু ছিলেন রাক্ষসরাজ, কিন্তু তার পুত্র প্রহ্লাদ বিষ্ণু ভক্ত ছিলেন। এই সম্পর্ক ইঙ্গিত দেয় যে রাক্ষস ও দেবতাদের মধ্যে পারিবারিক এবং ভাবগত সংযোগ সম্ভব। বিবাহ ও প্রেম। রাক্ষসদের বিবাহের ধারণা প্রায়শই তাদের শক্তি, ক্ষমতা এবং ভিন্ন জীবনধারার সঙ্গে যুক্ত। তবে পৌরাণিক গল্পগুলোতে দেবতা এবং রাক্ষস বা মানুষের বিবাহের দৃষ্টান্ত রয়েছে। রাক্ষস ও দেবগণের বিবাহ। 1. শিব ও সুরভি। দেবাদিদেব শিব নিজে বহু ক্ষেত্রে রাক্ষস প্রকৃতির চরিত্রদের প্রতি সহানুভূতিশীল ছিলেন। রাক্ষসী সুরভির প্রতি তাঁর আশ্রয় এবং তাদের সম্পর্ক দেবতা ও রাক্ষসের একতার উদাহরণ হতে পারে। রাক্ষস ও নরগণের বিবাহ। 1. রাবণ ও মন্দোদরী। রাক্ষসরাজ রাবণ, যিনি লঙ্কার রাজা, তিনি মানব জাতির অন্তর্ভুক্ত ছিলেন না। তবে তার স্ত্রী মন্দোদরী ছিলেন দেবী মায়ার কন্যা। এই বিবাহ দেবতা, রাক্ষস এবং মানুষের মধ্যে যোগাযোগের প্রতীক। 2. গন্ধর্ব বিবাহ ও রাক্ষস বিবাহ। গন্ধর্ব বিবাহ ও রাক্ষস বিবাহ উভয়ই হিন্দু ধর্মের স্বীকৃত বিবাহ রীতি। রাক্ষস বিবাহ সাধারণত রাক্ষসদের মধ্যে প্রযোজ্য হলেও অনেক কাহিনীতে এটি দেবতা এবং মানুষের সঙ্গেও ঘটেছে। দার্শনিক বিশ্লেষণ। হিন্দু ধর্মে বিভিন্ন জাতি বা গোষ্ঠীর মধ্যে সম্পর্ক স্থাপন কেবল শারীরিক বা সামাজিক নয়, এটি এক প্রকার ঐক্যের প্রতীক। রাক্ষস, নরগণ এবং দেবগণের মধ্যে বিবাহের ঘটনা আদর্শের সংঘাত ও সামঞ্জস্যের প্রতিফলন। ধর্মীয় ঐক্য। দেবতা ও রাক্ষসের বিবাহ তাদের মধ্যকার বিরোধ মেটানোর একটি প্রতীক হতে পারে। সংস্কৃতি ও স্বীকৃতি। পৌরাণিক কাহিনীতে দেখা যায় বিভিন্ন জাতি বা সম্প্রদায়ের মধ্যে বিবাহ মানব জাতির ঐক্যের ধারণাকে এগিয়ে নিয়ে যায়। সমসাময়িক দৃষ্টিভঙ্গি। আজকের দৃষ্টিতে রাক্ষসগণ কল্পিত জাতি হলেও দেবতা, রাক্ষস এবং মানুষের বিবাহ সম্পর্কিত কাহিনীগুলি মানব জীবনের বৈচিত্র্য এবং ঐক্যের প্রতি গুরুত্ব দেয়। রাক্ষস প্রকৃতির মানুষ বলতে আমরা সাধারণত এমন মানুষ বুঝি যারা লোভ, হিংসা বা শক্তিপ্রেমী। সমসাময়িক সমাজে এই কাহিনীগুলি আমাদের শেখায় যে বৈচিত্র্যকে গ্রহণ করা এবং সম্পর্কের মাধ্যমে ঐক্য প্রতিষ্ঠা করা গুরুত্বপূর্ণ। রাক্ষসগণের সঙ্গে নরগণ বা দেবগণের বিবাহ শুধু পৌরাণিক গল্প নয়, এটি বিভিন্ন ধর্ম,
সমাজ এবং সংস্কৃতির মূল ভাবনার প্রতিফলন। এই বিবাহ কেবলমাত্র দুটি ভিন্ন গোষ্ঠীর একত্রীকরণ নয়, বরং এটি সৌহার্দ্য, সহমর্মিতা এবং মানবিকতার প্রতীক। বন্ধুরা, আবার আমরা জ্যোতিষগত বিষয় দিক দিয়ে যদি ভাবি, তাহলে বিয়ে মানে দুটি মানুষের মনের মিলন। বিয়ে হওয়ার পর মানুষের জীবন কিছুটা হলেও পাল্টে যায়। সংসার জীবনে প্রচুর দায়িত্ব এসে পড়ে, যে দায়িত্ব বিয়ের আগে হয়তো নিতে হয় না। বিয়ের সময় পাত্রপাত্রী উভয়ের মনেই নানা স্বপ্ন উকি দেয় এবং তারা সবসময় চায় একে অপরকে নিয়ে সুখী হতে, চায় বিবাহ পরবর্তী জীবন খুব আনন্দে কাটাতে। পরবর্তী জীবন সুখ ও আনন্দময় করার জন্য অবশ্যই প্রয়োজন পাত্রপাত্রীর রাশি ও গণ মিলিয়ে বিয়ে দেওয়া। এক কথায়, পাত্রপাত্রিক জোটক বিচার করে তবেই বিবাহ দেওয়া উচিত। এর মধ্যে বিশেষ গুরুত্বপূর্ণ বিষয় তাদের গণ মিলিয়ে বিবাহ দেওয়া। গণের মিল না হলে বিবাহের পর সুখ শান্তিতে একটু হলেও বিঘ্ন ঘটতে পারে। এবার দেখে নেওয়া যাক কোন কোন গণের মধ্যে বিয়ে হওয়া উচিত। পাত্রপাত্রীর গণ যদি সমান হয় বা একই হয়, অর্থাৎ দুজনের গণের যদি মিল হয়, তবে সেই বিবাহ খুব শুভ এবং সুখের হয়। তাই গণ একই হওয়া শ্রেষ্ঠ বলে মানা হয়। বরের যদি দেবগণ ও কনের যদি নরগণ হয়, তবে মাঝামাঝি শুভ বলে মানা হয়। যদি বরের দেবগণ ও কনের রাক্ষসগণ হয়, তাহলে বিবাহ দেওয়া উচিত নয়, কারণ এরকম হলে দুজনের মধ্যে সম্পর্ক কখনো ভালো হবে না, প্রায় সারা জীবন অশান্তি লেগেই থাকবে। আবার যদি বরের নরগণ ও কনের রাক্ষসগণ হয়, তাহলে বিবাহ একদম নিষিদ্ধ বলে মানা হয়। এতে মৃত্যুর আশঙ্কা পর্যন্ত থেকে যায়। বন্ধুরা, জ্যোতিষশাস্ত্রের জগতে ব্যক্তিদের মধ্যে সামঞ্জস্য প্রায়শই মুগ্ধতার বিষয়। অনেক লোক সম্ভাব্য অংশীদারদের সাথে তাদের সামঞ্জস্যের অন্তর্দৃষ্টি পেতে জ্যোতিষীদের সাথে পরামর্শ করে। বৈদিক জ্যোতিষশাস্ত্রে সামঞ্জস্যের একটি দিক হল গণ এই ধারণা, যা ব্যক্তিদের তিনটি স্বতন্ত্র গোষ্ঠীতে শ্রেণীবদ্ধ করে, যেমন দেবগণ, নরগণ বা নরাগণ এবং রাক্ষসগণ। বৈদিক জ্যোতিষশাস্ত্রে গণ বলতে একজন ব্যক্তির স্বভাব বা প্রকৃতিকে বোঝায় এবং এটি দুটি মানুষের মধ্যে সামঞ্জস্যের মূল্যায়নের একটি গুরুত্বপূর্ণ কারণ। একজন ব্যক্তির গণনা নক্ষত্র বা চন্দ্র নক্ষত্র দ্বারা নির্ধারিত হয়, যার অধীনে তারা জন্মগ্রহণ করেছেন। তিনটি প্রধান গণ রয়েছে, যা আমরা সকলেই জানি: দেবগণ, নরগণ এবং রাক্ষসগণ। নরগণ এবং রাক্ষসগণ ব্যক্তিরা একে অপরকে বিয়ে করতে পারে কিনা, এই প্রশ্নটি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসরণকারীদের মধ্যে একটি সাধারণ বিষয়। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে একই গণের মধ্যে নরগণ এবং রাক্ষসগণ ব্যক্তিরা একে অপরকে বিয়ে করতে পারে কিনা, এই প্রশ্নটি বৈদিক জ্যোতিষশাস্ত্র অনুসরণকারীদের মধ্যে একটি সাধারণ বিষয়। জ্যোতিষশাস্ত্রের বিশ্বাস অনুসারে একই গণের ব্যক্তিদের মধ্যে সামঞ্জস্যতা বেশি। এই প্রেক্ষাপটে নরগণ ব্যক্তিদের তাত্ত্বিকভাবে অন্যান্য গণের ব্যক্তিদের সাথে আরও ভালো সামঞ্জস্য থাকবে এবং এটি রাক্ষসগণ ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হবে কিনা তা একটি আলোচনার বিষয়। আপনি যদি ভিন্ন গণের কাউকে বিয়ে করার কথা ভাবছেন, তাহলে অবশ্যই একজন অভিজ্ঞ জ্যোতিষীর পরামর্শ নেওয়া বাঞ্ছনীয়। বৈদিক জ্যোতিষশাস্ত্রের জগতে গণের ধারণা ব্যক্তিদের মধ্যে সামঞ্জস্যের মূল্যায়নে একটি ভূমিকা পালন করে। যদিও নরগণ এবং রাক্ষসগণের ব্যক্তিদের মেজাজের মধ্যে কিছু পার্থক্য থাকতে পারে, এটি মনে রাখা গুরুত্বপূর্ণ যে জ্যোতিষশাস্ত্র সফল বিবাহের একমাত্র নির্ধারক নয়। একজন জ্যোতিষীর সাথে পরামর্শ মূল্যবান অন্তর্দৃষ্টি প্রদান করতে পারে, তবে চূড়ান্ত সিদ্ধান্তটি
জীবনের বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক বোঝাপড়া, সম্মান এবং সামঞ্জস্যের উপর ভিত্তি করে হওয়া উচিত। বিবাহ একটি উল্লেখযোগ্য পদক্ষেপ এবং এই ধরনের সিদ্ধান্ত নেওয়ার সময় যোগাযোগ এবং মানসিক সংযোগকে অগ্রাধিকার দেওয়া অপরিহার্য।